আজকে আমরা সলিড স্টেটের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কেলাস জালক এবং এই যে একক কোষ এইগুলো কী, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। তো দেখে নিচ্ছি, প্রথমে আমরা দেখছি যে কেলাসটা কী। কেলাস বা এটাকে ইংরেজিতে বলা হয় ক্রিস্টাল। এখন কি কেলাস বা ক্রিস্টালটা কি? দেখো, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট একটা সুনির্দিষ্ট কি থাকবে, জ্যামিতিক আকার থাকবে। আর কি থাকবে না, একটা নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ থাকবে, সমতল পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কঠিন পদার্থ হবে এবং যার পুরোটা মানে সর্বাংশে গঠনকারী কণাগুলি অনুপরমাণু বা আয়ন যে কণাগুলি আছে সেগুলো কি সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকবে, তাকে আমরা কি বলবো, কেলাস বা ক্রিস্টাল। তাহলে আবার বলছি, ভালো করে তোমরা নোট ডাউন করে নিতে পারো। কেলাস হলো সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি অনুপরমাণু বা আয়ন সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বলে। ঠিক আছে, এই যে কেলাসের নির্দিষ্ট জ্যামিতিক আকারের কারণটা কি? এর কারণ হচ্ছে যে ওর যে গঠনকারী কণাগুলো সেগুলো কিন্তু সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, সেই জন্য এর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। যা এই যে জ্যামিতিক আকারটা, এটা কিন্তু এই যে কেলাসের যে বাহ্যিক গঠন তার জন্য কিন্তু এটা দায়ী। দাও মনে করো চিনির যে কেলাসটা, চিনির কেলাসটা কিন্তু চিনিকে ভাঙলে যেটা বাইরের গঠন তার সঙ্গে কিন্তু ওর মানে আভ্যন্তরীণ যে গঠন তার সঙ্গে একটা মিল পাওয়া যায়। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে এই যে কেলাস যে সম্পর্কিত কিছু টার্ম আছে যেগুলো আমরা আজকে আলোচনা করছি। কি কি টার্মগুলো আছে? 1 নম্বর যে টার্মটা সেটা হচ্ছে কেলাসের একটা পৃষ্ঠতল থাকবে, পৃষ্ঠতল বা একে বলা হচ্ছে ফেস। পৃষ্ঠতল বা এই ফেসটা কি? দেখো, প্রতিটি কেলাসের পৃষ্ঠতলগুলি কতগুলি সমতল দ্বারা গঠিত। ঠিক আছে, এই যে সমতলগুলিকে একটা একটা পৃষ্ঠতল বা আনন বলা হয়। কীরকম? মনে করো আমি যদি একটা কেলাস আঁকি, এরকম একটা এটা একটা কেলাস হয় এবং এখানে মনে করো এখানে এইরকমভাবে এরকম একটা ফেস আছে, এইভাবে এইখানে এরকম একটা এটা মনে করো একটা কেলাস। এর কি হয়, এইগুলো কি হয়, এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে হচ্ছে পৃষ্ঠতল বলা হচ্ছে। এটা যেমন এটা একটা পৃষ্ঠতল, এটাও একটা পৃষ্ঠতল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলোকে কি বলা হচ্ছে, পৃষ্ঠতল বা ফেস, বা এটাকে আমরা আননও বলতে পারি, আনন। বুঝতে পেরেছ? এবারে 2 নম্বর কি, 2 নম্বর যে এই টার্মটা সেটা কি হয়, এটা কিন্তু ধার বা কিনারা, ধার বা কিনারা, ধার বা এটাকে আমরা বলছি এজ। ঠিক আছে, ধার বা কিনারা কোনটা? এই দেখো দুটো ফেস, ঠিক আছে, দুটো ফেস পাশাপাশি যে দুটো ফেস যদি মিলিত হওয়ার সময় তাদের যে সংযোগ রেখাটা সেটাকে বলা হচ্ছে কি, ধার বা কিনারা। মনে করো এটা একটা ফেস আর এটা একটা ফেস, এদের যে ধার, এদের যে মিলন যে স্থলটা, মিলন যে রেখাটা, তাকে বলা হচ্ছে কি, ধার বা কিনারা। তাহলে এটা একটা কি, এটা একটা এজ বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, এবারে 3 নম্বরটা কি, অন্তঃপৃষ্ঠীয় কোণ, যেটাকে আমরা বলছি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। 3 নম্বর অন্তঃপৃষ্ঠীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। কোনটা না, দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি, অন্তঃপৃষ্ঠীয় কোণ বা পৃষ্ঠতলীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। কীরকম? মনে করো এটা একটা অন্তঃপৃষ্ঠীয় কোণ। ঠিক আছে, মনে করো এইভাবে অ্যাকচুয়ালি এরকম হয়, এটা হতে পারে, এটা হতে পারে, এটা, এইগুলো এই কোণটাকে বলা হচ্ছে কি, অন্তঃপৃষ্ঠীয় কোণ। আর একটা টার্ম আছে, সেটাকে কি বলা হচ্ছে, অন্তর্খণ্ড। 4 নম্বরে হচ্ছে অন্তর্খণ্ড। এখন এই অন্তর্খণ্ডটা কি,
এটা হচ্ছে ইন্টারসেপ্ট, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা কি? কেলাসের যে ত্রিমাত্রিক গঠনাকৃতি প্রকাশের জন্য ওর মধ্যে উপযুক্ত একটি বিন্দুকে মূল বিন্দু ধরা হয়। আবার বলছি, কেলাসের যে ত্রিমাত্রিক গঠনাকৃতি সেটাকে প্রকাশ করার জন্য এর মধ্যে একটা বিশেষ বিন্দুকে কি হয়, আমি মূল বিন্দু ধরে নিচ্ছি। ধরে নিয়ে তিনটি অসমতলিক অক্ষ এক্স ওয়াই জেড কল্পনা করা হয় এবং যাদের কেলাস অক্ষ বলে। কি? তিনটে কক্ষ, এটা মূল বিন্দু, তিনটে অক্ষ মনে করো এক্স ওয়াই জেড কল্পনা করা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে কি বলা হচ্ছে? ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বলা হয়। এগুলি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে। এগুলো এটার সঙ্গে এটা সমকোণ, এটার সঙ্গে এটা সমকোণ, এটার সঙ্গে এটা সমকোণে থাকে এবং এদের যে অন্ত অক্ষীয় কোণগুলি সাধারণত কি আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে কোণগুলোকে কী বলা হচ্ছে? আলফা বিটা গামা। কোনটাকে আলফা, কোনটাকে বিটা, কোনটাকে গামা সেটা আমি একটু পরে বলছি। এবং এই যে কেলাসের কোনো একটি পৃষ্ঠতল এক বা একাধিক অক্ষকে ছেদ করতে পারে। বুঝতে পেরেছো? কেলাসের একটা পৃষ্ঠতল এক বা একাধিক অক্ষকে কিন্তু ছেদ করতে পারে। কোনো পৃষ্ঠতল কোনো অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? অন্তর্খণ্ড। আবার বলছি, কোনো পৃষ্ঠতল, মনে করো এটা একটা পৃষ্ঠতল, ঠিক আছে? এই পৃষ্ঠতলটা কি হয়েছে না, কোনো অক্ষকে, এই একটা অক্ষকে, ঠিক আছে, অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে মনে করো এই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, মনে করো এরকম বিন্দুতে ছেদ করেছে, এরকম এইভাবে কিন্তু বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে? তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এইখান থেকে এটা দূরত্ব, এটার থেকে এটা দূরত্ব, এই দূরত্বগুলোকে কী বলা হচ্ছে? এই দূরত্বটাকেই বলা হচ্ছে ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। বোঝা গেছে নিশ্চয়ই জিনিসটা? এই একটি পৃষ্ঠতলের কোনো অক্ষের সঙ্গে সমান্তরাল থাকলে, আবার বলছি, একটি পৃষ্ঠতল কোনো অক্ষের সঙ্গে সমান্তরাল থাকলে পৃষ্ঠতলটি উক্ত অক্ষকে অসীম দূরত্বে ছেদ করে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এটা এই জেড অক্ষের সঙ্গে একটা পৃষ্ঠতল সমান্তরালভাবে গিয়েছে, তাহলে কি এই জেড অক্ষকে ছেদ করতে পারে? সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এটা অসীম দূরত্বে গিয়ে কি হয়, অসীম দূরত্বে গিয়ে এটাকে ছেদ করতে পারে, ধরে নেওয়া হয়। তাহলে ওর অন্তর্খণ্ডটা কি? অসীম হবে। বোঝা গেছে নিশ্চয়ই? এবারে আমরা দেখে নিচ্ছি যে কোনটাকে আলফা, কোনটাকে বিটা, কোনটাকে গামা বলছে এবং অন্তর্খণ্ডগুলো কি কি সেটা আমরা ছবির আকারে দেখছি ভালো করে। আচ্ছা, মনে করো এই তিনটে অ্যাক্সিস পরস্পরের সঙ্গে সমকোণে আছে, ঠিক আছে? এটাকে এক্স বলছি, এটা অসীম পর্যন্ত, যেহেতু এটা একটা সরল রেখা। এবারে কি? এক্স, এটা ওয়াই, এটা জেড। বোঝা গেছে? এখন এই যে জেড এবং ওয়াইয়ের মধ্যবর্তী যে কোণটা, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি, এটাকে বলছি আমরা আলফা। বোঝা গেছে? আর এক্স এবং জেডের মধ্যবর্তী কোণটাকে বলছে বিটা। এক্স জেডের মধ্যবর্তী কোণটাকে বলা হচ্ছে বিটা। আর এক্স ওয়াইয়ের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে গামা। ঠিক আছে? বা এটাকে তোমরা আরও অন্যভাবে মনে রাখতে পারো যে এক্সের বিপরীতকে বলা হয়, বিপরীত কোণকে বলা হয় আলফা, ওয়াইয়ের বিপরীত কোণকে বিটা, জেডের বিপরীতকে বলা হয় গামা। এটা মনে রাখার সুবিধার জন্য। আর অন্তঃপৃষ্ঠীয় যে কোণ, সেটা তো এটা দেখতেই পাচ্ছ। আর অন্তর্খণ্ডটা কি? মনে করে এই তিনটে প্লেন এইভাবে কিন্তু অ্যাক্সিসকে ছেদ করেছে। তো এখানে ইন্টারসেপ্ট কোনটা? এটা মনে করো তিনটে বিন্দুতে ছেদ করেছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এক্ষেত্রে এটা যদি মূল বিন্দু ও হয়, এক্স অক্ষের উপর ইন্টারসেপ্টটা কি? ও এ, ওয়াই অক্ষের উপর ও বি, আর জেড অক্ষের উপর কি? ও সি। তিনটে অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট আমি পেলাম। তাহলে পুরো ইন্টারসেপ্ট, এই চারটে যে কনসেপ্ট, পৃষ্ঠতল বা ফেস, এজ, ইন্টারফিশিয়াল অ্যাঙ্গেল, ইন্টারসেপ্ট, এই চারটে কনসেপ্ট তাহলে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেটা কি? কেলাস জালক বা স্পেস ল্যাটিস। কেলাস জালক বা স্পেস ল্যাটিস, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে যে এগুলো কি। তাহলে দেখো,
এটা কি অ্যাকচুয়ালি কেলাস গঠনকারী যে একক, ঠিক আছে, কেলাস গঠনকারী যে এককগুলো ত্রিমাত্রিক দেশে সুষমভাবে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে সমগ্র কেলাসটা গঠন করে। আবার বলছি, কেলাস গঠনকারী বিভিন্ন একক আছে, সেই এককগুলো কি হয় ত্রিমাত্রিক দেশে সুষমভাবে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়। এটা আমরা আগে দেখেছি কেলাসের সংজ্ঞাতে, হয়ে একটা কেলাস গঠন করে। এই কেলাসের যে প্রকৃতি, কেলাসের প্রকৃতি অনুযায়ী এই বিভিন্ন এককগুলি পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। এই এককগুলো কী হতে পারে, পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। পরমাণু কার ক্ষেত্রে হয়, মনে করো একটা ধাতু, ধাতুর ক্ষেত্রে পরমাণু হয়, যেমন মনে করো কপার। অণুটা কী হয়, মনে করো কঠিন CO2, তার ক্ষেত্রে হয়। আয়নটা কার ক্ষেত্রে, NaCl এর ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো ক্রিস্টাল, বিভিন্ন রকম ক্রিস্টাল। এক্ষেত্রে কি হয়, যদি কোনো কেলাসের এই যে গঠনকারী কণাগুলো, এগুলোকে যদি এই যে গঠনকারী এককগুলো সেগুলোকে যদি অবস্থান, তার যে অবস্থানগুলো যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি এবং ওই বিন্দুগুলির একটি ত্রিমাত্রিক জালক একটা সৃষ্টি হবে, বুঝা গেছে। মনে করো একটা এই CO2গুলো এরকম CO2 এইভাবে সজ্জিত আছে। এখন এই একটা CO2 জায়গায় আমি একটা বিন্দু ধরলাম, এর জায়গায় একটা বিন্দু ধরলাম, তাহলে কি হবে, ওই বিন্দুগুলোর একটা ত্রিমাত্রিক জালক পাবো, অণুর জায়গায় বিন্দুর একটা ত্রিমাত্রিক জালক পাবো। এই যে বিন্দুগুলো নিয়ে যে ত্রিমাত্রিক জালকটা, এটাকেই বলা হচ্ছে কি কেলাস জালক বা স্পেস ল্যাটিস। তাহলে বুঝতে পেরেছো ল্যাটিসের সঙ্গে স্পেস ল্যাটিসের কী পার্থক্য। ল্যাটিসে কী হয়, অ্যাকচুয়াল যে মলিকুলগুলো থাকে বা অণু বা আয়ন বা পরমাণু থাকে, কিন্তু স্পেস ল্যাটিসের ক্ষেত্রে কী হয়, কোনো আয়ন থাকবে না, রিয়েল কোনো আয়ন বা অ্যাটম থাকবে না, সেখানে কি থাকবে, তার জায়গায় কয়েকটা বিন্দু থাকবে, তাকেই আমরা বলছি কি স্পেস ল্যাটিস। এখন তাহলে কেলাস জালক বা স্পেস ল্যাটিস কাকে বলে সেটা আমরা একটা যদি সংজ্ঞা রেখে দিই। কাকে বলে না, কোনো কেলাসের গঠনকারী এককগুলি অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করা হলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে উক্ত কেলাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। আর কি ল্যাটিস বিন্দু কি, জালক বা ল্যাটিস বিন্দু কোনগুলো না, ল্যাটিস পয়েন্ট কি, তাহলে ল্যাটিস পয়েন্ট বা ল্যাটিস বিন্দু। স্পেস ল্যাটিসের মধ্যে ল্যাটিস বিন্দু কোনগুলো বা ল্যাটিস পয়েন্ট কি না, কেলাস জালকের মধ্যস্থ বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে, তাদেরকে আমরা ল্যাটিস বা বিন্দু বলবো, ঠিক আছে, ল্যাটিস বিন্দু বলবো বা ল্যাটিস পয়েন্ট বলবো। কি না, যেই বিন্দুগুলো কেলাস গঠনকারী যে কণা তাদের অবস্থান নির্দেশ করছে সেই বিন্দুগুলিকে বলবো কি ল্যাটিস বিন্দু, এবং এই পুরো ত্রিমাত্রিক গঠনটাকে বলা হচ্ছে কি স্পেস ল্যাটিস, ঠিক আছে। এর পরের যে টার্মটা সেটা হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। একক কোষ বা ইউনিট সেল। ইউনিট সেল বা একক কোষটা কি, দেখো কোনো কেলাসের অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই, যে উক্ত কেলাসটি একটি ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের সুষম এবং পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটার ফলে গঠিত। মানে একটা যদি ঘরের সঙ্গে তুলনা করি, মনে করো একটা যদি ঘর পুরো কেলাস হয়, তার যে ইঁটগুলো কী হয়, একই রকম ইঁট দিয়ে সজ্জিত থাকে, তাহলে সেই একটা ইঁটকে আমরা এখানে একক কোষ বলছি। তাহলে আবার বলছি, কোনো কেলাসের অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই, যে ওই কেলাসটি কতগুলি ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের সুষম ও পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত। এই ক্ষুদ্রতম যে মৌলিক বিন্যাসটা, একে আমরা বলবো একক কোষ। মনে করো এটা যদি একটা কেলাস হয়, এটা মনে করো একটা কেলাস, ঠিক আছে। এই কেলাসগুলো কি হয়, কতগুলো একই রকম ইউনিট নিয়ে কি হয়, এই যে গঠিত একই রকম ইউনিট, এই একটা ইউনিটকে কি বলছে, একটা ইউনিট সেল। এখন এই যে ইউনিট সেলটা, এগুলো কি হয়, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে দ্বিমাত্রিক যদি ল্যাটিস হয় তার ক্ষেত্রে একক কোষটা কীরকম হয়, ঠিক আছে। দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিকও হতে পারে। তাহলে প্রথমে আমরা দেখব যে দ্বিমাত্রিক যে ল্যাটিস, একক কোষ, দ্বিমাত্রিক ল্যাটিস একক কোষটা কীরকম হয়। এটা কীরকম হয়, মনে করো
আমি একটা তো প্রথমে তোমাদের ছবির আকারে দেখাচ্ছি ছবিটা কীরকম হয়। একটা এ ধরলাম, ঠিক আছে, এ হচ্ছে একটা ল্যাটিস, কীরকম 4 কোণে 4টে কোণা আছে, এটা একটা ধরলাম। আর কি মনে করো বির গঠনটা কীরকম, বি ল্যাটিসের গঠনটা কীরকম, বি ল্যাটিসটা হচ্ছে এইভাবে আছে পরপর, পরপর আছে। এখন এটাকে যুক্ত করতে হবে কীরকম না, এইভাবে আমি যে মানে পরপর রিপিট হচ্ছে, ঠিক আছে, এবং উক্ত ক্ষুদ্রতম বিন্যাসকে যদি সুষম এবং পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্তি করা হয় তবে সমগ্র ল্যাটিসটি গঠিত হয়। দেখো এখানে এই ল্যাটিসটা কিন্তু এই বর্গাকারের সমষ্টি, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকার অংশগুলোর সমষ্টি। তাহলে পরপর যদি আমরা বসিয়ে যাই তাহলে এই পুরো সমগ্র ল্যাটিসটা পাবো। তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিট সেল। বোঝা গেছে? আমি এখানে আর কয়েকটা ল্যাটিস থাকছি বোঝার সুবিধার জন্য। মনে করো আমি একটা সি নিলাম, সির গঠনটা কীরকম, সি হচ্ছে এইরকমভাবে আছে, এইভাবে এরকম, এদিকে 4টে আছে, আবার এদিকে আবার 4টে, আবার এরকম 4টে আছে, ঠিক আছে। তো এখানে কি আমি এটাকে আমি দেখো একই জিনিসকে আমি বিভিন্নভাবে নিতে পারি। এটাকে বর্গাকারেও নিতে পারি, সামান্তরিক আকারেও নিতে পারি, বা এটাকে আমি এরকমও নিতে পারি, এরকমও নিতে পারি। দেখো এটাও কিন্তু রিপিট হচ্ছে। আবার কি ডিটা ধরো, ডির ক্ষেত্রে আমি যদি একক কোষ নির্বাচন করি, দেখো একই গঠন কিন্তু একক কোষটা বিভিন্ন রকম নির্বাচন করছি। এখানে কীরকম হতে পারে, এরকম, এটাকে আমি বা এখানে ধরো আর একটা লাইন আছে, এটা এইরকমভাবে এরকমভাবেও আমি একক কোষ নির্বাচন করতে পারি। তাহলে একই গঠনে বিভিন্ন রকম একক কোষ নির্বাচন করছি, তাহলে কোনটা সঠিক? এখন এই বি এটা পড়ে আসছি, বি এবং সির ক্ষেত্রে ভালো করে দেখো কি হচ্ছে না, বি সির ক্ষেত্রে হচ্ছে কি এটাকে কিন্তু আমরা বর্গাকার ল্যাটিস রূপে বিবেচনা করতে পারবো না। কেন না, এটা কি হয়, এদের যে বহিরাকৃতি বর্গাকার নয়। প্রথম কথা, এদের বহিরাকৃতি বর্গাকার হচ্ছে কি, আগে দেখতে হবে বহিরাকৃতি বর্গাকার কিনা, তারপরে আমাকে একক কোষটা দেখতে হবে। বহিরাকৃতি বর্গাকার নয়, দেখো এর বহিরাকৃতি কিন্তু এদিকে 3টে এদিকে 4টে, বহিরাকৃতি বর্গাকার নয়। বোঝা গেছে? যেহেতু বহিরাকৃতি বর্গাকার নয়, এটাকে আমরা বর্গাকার একক কোষ হিসাবে ধরতে পারি না। বোঝা গেছে? তাহলে যেহেতু এদের নয়, এবারে এ এবং ডির ক্ষেত্রে দেখো, ডির ক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এডির ক্ষেত্রে কিন্তু বহিরাকৃতি বর্গাকার, এদিকেও 3টে এদিকেও 3টে আছে। এর ক্ষেত্রে কী হয়, এদিকে 2টো এদিকে, তাহলে বহিরাকৃতি কিন্তু বর্গাকার, ঠিক আছে, এবং এদের পুনরাবৃত্তি করলে কিন্তু ল্যাটিসটি পাওয়া যায়। কিন্তু এ এবং ডির মধ্যে এ কিন্তু ক্ষুদ্রতম, এটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এ এবং ডির মধ্যে এটা কিন্তু ক্ষুদ্রতম, মানে 4টে একে যদি আমি যুক্ত করি তাহলে ডি পাচ্ছি, ঠিক আছে, 4টে 1 2 3 4, তার মানে ক্ষুদ্রতম ইউনিট নিতে হবে, সেটাই একক কোষ। তার মানে এখানে একক কোষটা কি, তাহলে এই ল্যাটিসের একক কোষ হচ্ছে এই যতগুলো ল্যাটিস দেখালাম তার একক কোষটা কি, এ হচ্ছে একক কোষ। বিসি ক্যান্সেল হলো কেন বুঝতে পারলে, আর ডিটা কেন ক্যান্সেল হলো বুঝতে পারলে। তাহলে কি হবে না, বহিরাকৃতির সঙ্গে যেহেতু বর্গাকার আমি করছি, বর্গাকার যেন বহিরাকৃতিটা অবশ্যই যেন বর্গাকার হয়। বোঝা গেছে নিশ্চয়ই? এবারে আমরা দেখে নিচ্ছি যে ত্রিমাত্রিক একক কোষটা কীরকম হয়। তাহলে এখানে দেখো ভালো করে, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ল্যাটিস, ঠিক আছে। এই ল্যাটিসের কতগুলো এই যে বিন্দু আছে, এগুলো প্রত্যেকটা বিন্দু, এই বিন্দুগুলোকে আমি যদি যুক্ত করি রেখা দিয়ে, তাহলে কি হয়, এগুলো কিন্তু অসংখ্য সামান্তরিক ঘনকে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, অসংখ্য সামান্তরিক ঘনক। এই যে ঘনকগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই কিন্তু কি হবে, সেটাই একক কোষ হিসেবে বিবেচিত হবে। এবং এই মূল বিন্যাসের যে বহিরাকৃতি ল্যাটিসের কিন্তু অনুরূপ, এটিকে কিন্তু ত্রিমাত্রিক অঞ্চলে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র ল্যাটিসটি গঠিত হয়। এই মূল বিন্যাসটিকে আমরা এর একক কোষ হিসাবে বিবেচনা করব। মানে কি, যেটা কিন্তু বহিরাকৃতির সঙ্গে মিল আছে এবং যেটা ক্ষুদ্রতম হবে এবং যেটাকে পরস্পরভাবে যুক্ত করলে আমরা পুরো ল্যাটিসটি পাবো, সেটাকে আমরা এর একক কোষ বলবো। এখানে তাহলে একক কোষটা কী হবে না, এখানে একক কোষটা কীরকম হবে, একটা ঘনক আকার হবে, এইভাবে এইরকম একটা ঘনক আকার হবে। এরকম একটা ঘনক হবে, এটা কি ঘনকাকার একক কোষ হচ্ছে। তাহলে এটা সরল ঘনকাকার একক কোষ। এবং এখানে কি এই ঘনকটা কিন্তু
পরপর যুক্ত করে গেলে এই পুরো এটা পাওয়া যাবে, পুরো ল্যাটিসটা পাওয়া যাবে। এবার তাহলে একক কোষের আমরা সংজ্ঞাটা কী জানলাম, একক কোষ কাকে বলে। এখান থেকে আমরা একক কোষ কাকে বলে সেটা আমরা কি জানতে পারলাম, মডিফাইড যে সংজ্ঞাটা কি, কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, বলতেই পারো কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয় তাকে একক কোষ বলা হয় বা ইউনিট সেল বলা হয়। এখন দেখো আমরা প্রায় একক কোষের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখানে কি জানবো, এরপরে আমরা বিভিন্ন ধরনের একক কোষ সম্পর্কে জানবো। তার আগে দেখে নিচ্ছি যে একটা একক কোষের বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করতে গেলে যে রাশিগুলো বা যে টার্মগুলো লাগবে সেই দুটো টার্ম কি, একটা হচ্ছে কেলাস অক্ষ আর একটা হচ্ছে মধ্যবর্তী যে কোণ বা ইন্টারফেসিয়াল যে অ্যাঙ্গেল, সেটা কিন্তু আমাকে লাগবে। কীরকম না, মনে করো যে আমি যদি একটা ত্রিমাত্রিক কেলাসের কল্পনা করি, যে কোনো ত্রিমাত্রিক কেলাস জালকের একক কোষটা কিন্তু ঘন সামান্তরিক হয়, অর্থাৎ প্যারালালোপয়েড হয়, এবং এটাকে মানে বর্ণনা করার জন্য কি 6টা রাশির প্রয়োজন হয়। 3টা হচ্ছে অ্যাক্সিয়াল, 3টা হচ্ছে অ্যাঙ্গুলার, আবার বলছি 3টা অক্ষ আর 3টে কোণ। কীরকম, 1 নম্বর হচ্ছে 6টা রাশির প্রয়োজন, 6টা টার্ম প্রয়োজন হয়। তার মধ্যে 1 নম্বরে কি, 1 নম্বরে হচ্ছে কেলাস অক্ষ বা ক্রিস্টাল অ্যাক্সিস। এটা কি হয়, এটা এক্স ওয়াই জেড হিসাবে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এদেরকে আমরা একটা একক কোষের বাহুকে আমি রাখতে হবে। কীরকম, মনে করো একটা যদি একক কোষ ঘনকাকৃতি ধরি, এরকম এটা যদি ঘনকাকৃতি হয়, তার প্রতিটি যে বাহু আছে, এই যে 3টে বাহু ধরো, এই যে বাহু, প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমাকে কি করতে হবে, 3টে অক্ষ বরাবর আমাকে এদেরকে পুট করতে হবে। কীরকম, মনে করো এটা যদি এক্স হয়, এটা এক্স হলে এটা ওয়াই, এটা জেড, এইরকমভাবে কিন্তু অক্ষ বরাবর এদেরকে বলা হয় কেলাস অক্ষ। ঠিক আছে, তো এই কেলাস অক্ষটা কি এক্স ওয়াই জেড, তাহলে 6টার মধ্যে 3টে আমরা ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এবং এদের যে দৈর্ঘ্যটা কী হবে না, এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটাকে আমরা লিখছি এ, মানে এই যে বাহু দৈর্ঘ্যটা এ, ওয়াই অক্ষ বরাবর যেটা বি, আর জেড অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা সি লিখলাম। তাহলে বোঝা গেল 3টে টার্ম পেলাম কি, এ বি সি, এক্স এবং এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে বাহুর দৈর্ঘ্যটায় এ বি সি পেলাম। এই এ বি সির বিভিন্ন ধরনের হওয়ার জন্য একটা ইউনিট সেলের নামটাও বিভিন্ন হয়। আর 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যে মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেলগুলো কি, বিসি বাহুর, ঠিক আছে, বিসি বাহুর মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলবো, আলফা। বিসির মধ্যবর্তী কোণকে বলবো আলফা। তারপর কি, আর এসির মধ্যবর্তী কোণকে বলবো বিটা, এসির মধ্যবর্তী কোণকে বিটা, আর এ বির মধ্যবর্তী কোণকে গামা। বোঝা গেছে? বা এরকমও বলতে পারি যে এক্সের অপোজিটকে বলা হচ্ছে আলফা, ওয়াইয়ের অপোজিটকে বিটা এবং জেডের অপোজিটকে বলছি গামা। বোঝা গেছে? তাহলে অ্যাঙ্গেল 3টে কী পেলাম, আলফা, বিটা, গামা। আলফাটা কি, আলফাটা হচ্ছে বি এবং সির অপোজিট। বিটাটা কি, বিটাটা হচ্ছে এ সির অপোজিট, আর গামাটা হচ্ছে এ বি এর অপোজিট। এই 3টে কিন্তু জানলাম, এ বি হচ্ছে গামা, বিসি আলফা এবং এসি হচ্ছে বিটা। বোঝা গেছে? এইভাবে কিন্তু ইউনিট সেলকে প্রকাশ করা হচ্ছে। এবারে আমরা জানবো যে বিভিন্ন ধরনের ইউনিট সেলগুলো কেমন হয়, সেটা আমরা আমরা দেখব যে বিভিন্ন ধরনের একক কোষগুলো কি। 1 নম্বর যেটা, 1 নম্বরে হচ্ছে কি, 1 নম্বরে হচ্ছে সরল বা সিম্পল ইউনিট সেল। সরল যেটা, সরল একক কোষ, এটা কি না, দেখব যে একক কোষের কৌণিক বিন্দুগুলিতে, কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন অবস্থান করে, সেগুলোকে আমরা কি বলবো, সরল বা আদি একক কোষ। কীরকম, মনে করো একটা একক কোষের কিনারায় থাকবে শুধুমাত্র। আমি যদি একটা একক কোষ এরকম লিখি,
এটা যদি একক কোষ হয়, এর যদি প্রত্যেকটা বিন্দুতে অর্থাৎ 8টা বিন্দুতে যদি 8টি কণা থাকে, অণু, পরমাণু বা আয়ন, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা নাম দিচ্ছি সরল। এটা হচ্ছে সিম্পল ইউনিট সেল বা সরল একক কোষ। ঠিক আছে, এবারে 2 নম্বরে হচ্ছে কি? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, এটা কাকে বলছে? যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়া, আবার বলছি, যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়া প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে, প্রত্যেকটা পৃষ্ঠতলের যে কেন্দ্রে যদি গঠনকারী কণাগুলো অবস্থান করে তাকে বলবো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। মানে প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে থাকবে, মানে জাস্ট এরকম হচ্ছে জিনিসটা। প্রত্যেকটা কোণে তো থাকছেই, প্লাস প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে, এটা একটা পৃষ্ঠ, এর কেন্দ্রে ভেতরের পৃষ্ঠে একটা, বাইরের পৃষ্ঠে একটা। ঠিক আছে, প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে একটা একটা করে থাকছে, তাহলে সেটাকে আমরা বলবো পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার। এটাকে আমরা বলছি ফেস সেন্টার্ড। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল, এটা ফেস সেন্টার্ড। আরেকটা হচ্ছে দেহকেন্দ্রিক। ঠিক আছে, এটা হচ্ছে দেহকেন্দ্রিক বা বডি সেন্টারটা কি? 3 নম্বর হচ্ছে দেহকেন্দ্রিকটা কি? দেহকেন্দ্রিক হচ্ছে যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও কোষের দেহকেন্দ্রে মানে বুঝতে পেরেছে, দেহকেন্দ্র মানে একবারে সেন্টারে একটাই গঠনকারী কোনো অবস্থান করবে, তাকে দেহকেন্দ্রিক একক কোষ বলছি। কীরকম? মনে করো এই ছবিটাতে বোঝাচ্ছি, এখানে কোনো পৃষ্ঠে থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র একবারে ভেতরের যে কেন্দ্রে, সেই কেন্দ্রে একটা থাকবে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বডি সেন্টার। একে আমরা নাম দিচ্ছি বডি সেন্টার। ঠিক আছে, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার। 4 নম্বর হচ্ছে প্রান্তকেন্দ্রিক একক কোষ। প্রান্তকেন্দ্রিক কি না, যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও যে বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে, ঠিক আছে, আবার বলছি, কৌণিক বিন্দু ছাড়াও, কৌণিক বিন্দু তো থাকবেই, কৌণিক বিন্দু তো থাকছেই, প্রত্যেকটাতে কৌণিক বিন্দু থাকছে, এবং কি বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে গঠনকারী কোণ অবস্থিত, তাকে আমরা কি বলবো? প্রান্তকেন্দ্রিক। মানে যে কোনো একটা বিপরীত পৃষ্ঠে, মনে করো এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, কেন্দ্রে থাকবে না, তাকে আমরা কি বলছি? এন্ড সেন্টার বা প্রান্তকেন্দ্রিক। বোঝা গেছে? এগুলো হচ্ছে 4 রকমের যে ইউনিট সেল হয় সেটা আমরা এখানে জানলাম। এবারে জানবো আমরা যে কেলাসের শ্রেণীবিভাগটা কীরকম হয়। দেখো, ত্রিমাত্রিক কেলাস জালকের একক কোষগুলো তাদের কিনারা দৈর্ঘ্য মানে ABC এবং কিনারাগুলির মধ্যবর্তী কোণ বা অন্তঃঅক্ষীয় যে কোণ, সেগুলো কি হয়? আলফা, বিটা, গামা, এগুলো আমরা বর্ণনা করেছি। অর্থাৎ কি ABC এবং আলফা, বিটা, গামা এগুলো আমরা বর্ণনা করেছি, এই 6টা রাশি। এদের এই একক কোষগুলির এইগুলোর উপর ভিত্তি, এগুলোর মানের উপর ভিত্তি করে, ঠিক আছে, 7 ধরনের আমরা একক কোষ পেতে পারি বা 7 ধরনের আমরা ল্যাটিস পেতে পারি, ঠিক আছে, ক্রিস্টাল পেতে পারি। সেগুলো আমরা উদাহরণসহ আমরা ছকের সাহায্যে পুরো ডিটেলসে আমরা আলোচনা করছি। ঠিক আছে, তোমরা ভালো করে এটা লক্ষ্য করো, ভালো করে বুঝবে যে কীভাবে কোনটার মান কি হলে তার নাম কি হচ্ছে, সেটা কিন্তু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে আমি নামগুলো সময়ের যাতে সাশ্রয় হয় তার জন্য আমি প্রথমে নামগুলো লিখে নিয়েছি। দেখো, নামগুলো প্রথমে দেখতেই পাচ্ছ। 1 নম্বর হচ্ছে ঘনকাকার বা কিউবিক, চতুস্তলকীয় বা টেট্রাগোনাল, ষড়তলীয় বা হেক্সাগোনাল, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। এগুলো ইংলিশ নাম বলে আমরা ইংলিশে আর লিখিনি, ঠিক আছে, এগুলোকে আমরা বাংলাতে কনভার্ট করি, সেই জন্য ইংলিশে ব্র্যাকেটে লিখেছি নামগুলো। এই সাতটা দেখো, এদের ABCর মান কীরকম হয় এবং আলফা, বিটা, গামার মান কীরকম হয়, এবং এর প্রত্যেকটার বেশি নয়, 2টো করে উদাহরণ মনে রাখলেই হবে। ঠিক আছে, প্রথমে আমি দেখে নিচ্ছি যে ঘনকাকার বা কিউবিক। ঘনকাকার বা কিউবিকটা কি? এর ক্ষেত্রে কি হয়?
সবগুলোই সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। এরকম এর ক্ষেত্রে হবে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, আর আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ঘনক আকারের নিয়ম, সবগুলো সমান হচ্ছে এবং প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রির সমান হচ্ছে। আর এদের উদাহরণটা কি? উদাহরণটা দেখো, আমরা যে সোডিয়াম ক্লোরাইড, হীরক, কপার ধাতু হয়, এগুলো সবগুলো কি হয় এর মধ্যে পড়ছে। তাহলে উদাহরণটা কি? এক্সাম্পল যেগুলো, উদাহরণটা হচ্ছে NaCl, হীরক, কপার, তারপরে ধরো এখানে কপার তো হচ্ছে, হীরক হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, এগুলোই মনে রাখলে হবে। আর মনে করো NaCl KCl হবে, NaCl হওয়া মানে KClও হবে। ঠিক আছে, NaCl KCl একরকম স্ট্রাকচার। এবারে আসছি আমরা যে টেট্রাগোনাল বা চতুস্তলকীয়, এর ক্ষেত্রে কী হবে দেখো, এর ক্ষেত্রে এই টার্মটা একই হবে, লিখে নিচ্ছি নিচে, আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা একই হচ্ছে, লিখে নিলাম। আর শুধু আলাদা কোনটা, এটুকু পর্যন্ত একই, এ ইজিক্যাল টু বি ইজিক্যাল নট ইক্যাল টু সি, এ ইজিক্যাল টু বি হলো, শুধু এখানটায় লাস্ট একটা নট ইক্যাল টু হবে। ঠিক আছে, আর এর উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে সাদা টিন, সাদা টিন যা হোয়াইট টিন যেটাকে বলে। ঠিক আছে, সাদা টিন হতে পারে, বা টাইটানিয়াম অক্সাইড TiO2, ক্যালসিয়াম সালফেট, এগুলো হবে। তাহলে কি সাদা টিন, TiO2, তারপর ধরো ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম CaSO4, এগুলো সব কী হয়, এগুলো চতুস্তলকীয় আকারের মধ্যে পড়ছে। আবার বলছি, ঘনক আকারের ক্ষেত্রে সবগুলো সমান হচ্ছে। উদাহরণটা হচ্ছে NaCl, হীরক, কপার, KCl, এগুলো হয়, বা অ্যালামও হতে পারে। আর চতুস্তলকীয়টা কি? চতুস্তলকীয়র ক্ষেত্রে হচ্ছে A ইজিক্যাল টু বি নট ইক্যাল টু সি, এবং আলফা নট ইক্যাল টু বিটা নট ইক্যাল টু আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আর উদাহরণটা কি? সাদা টিন হবে, তারপর TiO2 হবে, ক্যালসিয়াম সালফেট CaSO4, এগুলো হবে। আচ্ছা, এবারে হচ্ছে ষড়তলীয় বা হেক্সাগোনালের ক্ষেত্রে কী হয়? হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো, হেক্সাগোনালের ক্ষেত্রে এই উপরের টার্মটা যেমন আছে থাকবে, A ইজিক্যাল টু বি নট ইক্যাল টু সি হলো, এটা থাকলো। এবারে আলফা বিটা গামাটা কি? আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি তো হচ্ছেই, আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হচ্ছেই, এটা তো হবে। শুধু আলাদাটা কি? গামা ইজিক্যাল টু 120 ডিগ্রি। হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয়? গামা ইজিক্যাল টু 120 ডিগ্রি। এখানে উদাহরণটা কি হয়? এখানে উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। এখানে উদাহরণটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট হবে। হীরক কিন্তু সিম্পল কিউব, কিন্তু গ্রাফাইটটা হেক্সাগোনাল, এটা আমরা আগে পড়েছি। তোমরা উদাহরণে দেখেছো হেক্সাগোনাল স্ট্রাকচার হয়, সেই জন্য পিচ্ছিল হয়ে যায়, পরস্পরের মধ্যে ভ্যান ডার ওয়াল বল থাকে, আগে দেখেছো। তাহলে কি হবে? এখানে জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, বরফ হবে। জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, এগুলো হচ্ছে জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট। তারপর আমি কি বললাম? বরফ বললাম। আর কি? বরফ এবং PbI2, বরফ, PbI2। আচ্ছা, এবারে রম্বোহেড্রালের ক্ষেত্রে কী হয়? রম্বোহেড্রালকে আমরা ট্রাইগোনালও বলতে পারি। কি? রম্বোহেড্রালকে আমরা ট্রাইগোনালও বলতে পারি। এখানে কি হয়? এখানে কিন্তু তিনটে সমান হয়ে যাচ্ছে। রম্বোহেড্রালের ক্ষেত্রে কি হয়? A ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি হচ্ছে, তিনটেই সমান। কিন্তু সমস্যাটা কি হচ্ছে? আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা হয়ে যাচ্ছে, কিন্তু নট ইক্যাল টু 90 ডিগ্রি। তার মানে দেখো, রম্বোহেড্রালটা কিন্তু সিম্পল কিউব বা ঘনকের স্পেশাল কেস। মানে একটা ঘনককে যদি তুমি মানে চাপ দিয়ে দাও একটা মাথার উপর, দেখবে বাহুর দৈর্ঘ্য ঠিক থাকছে, কোণগুলো সমান থাকছে, শুধু কোণগুলো 90 ডিগ্রি হবে না। এটাই বলেছে। এর উদাহরণটা কি? রম্বোহেড্রালের উদাহরণটা হচ্ছে ক্যালসাইট CaCO3, ক্যালসিয়াম কার্বনেটেড, যেটা ক্যালসাইট CaCO3, বা সিনাবার, যেটা HGS বলা হচ্ছে। তাহলে ক্যালসাইট
CaCO3, তারপর সিনাবার HgS, এগুলো হবে। তারপর মনে করো এখানে তোমার NaNO3 হবে, হ্যাঁ NaNO3, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। এবারে হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটেই অসমান, মানে তিনটে বাহু কিন্তু অসমান হচ্ছে। A not equal to B not equal to C, A not equal to B not equal to C হচ্ছে, কিন্তু কোণগুলো কি হচ্ছে, কোণগুলো কিন্তু প্রত্যেকটাই সমান এবং প্রত্যেকটাই 90 ডিগ্রি হচ্ছে। মানে বাহুগুলো অসমান কিন্তু কোণগুলো প্রত্যেকটা সমান এবং প্রত্যেকটাই 90 ডিগ্রি। আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। এটা হচ্ছে অর্থরম্বিকের, ঠিক আছে, অর্থরম্বিকের এটা হচ্ছে বৈশিষ্ট্য। অর্থরম্বিকের ক্ষেত্রে তাহলে এখানে উদাহরণটা কি হচ্ছে অর্থরম্বিকের ক্ষেত্রে, অর্থরম্বিকের যে উদাহরণটা এটা কিন্তু পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, কি পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট এবং রম্বিক সালফার। যেহেতু অর্থরম্বিক সেই জন্য রম্বিক সালফার, ঠিক আছে। তাহলে তিনটে মনে রাখবে, কি পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, রম্বিক সালফার। পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট আর রম্বিক সালফার, ঠিক আছে। এবারে মনোক্লিনিকের ক্ষেত্রে কি, এটা একটু দূরে সরিয়ে লিখছি, মনোক্লিনিকটা এখানে লিখছি, জায়গাটা কম আছে। মনোক্লিনিকটা ক্ষেত্রে কী হয়, তিনটেই অসমান। আচ্ছা, মনোক্লিনিক ট্রাইক্লিনিক একসঙ্গে লিখছি, তাহলে সুবিধা, মনে রাখার জন্য সুবিধা হবে। সবসময় মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক একসঙ্গে মনে রাখবে। তিনটের ক্ষেত্রে কি হয়, A not equal to B not equal to C, এখানে ক্ষেত্রে A not equal to B not equal to C হচ্ছে, কিন্তু আলফা বিটাটা একটু আলাদা হয়। কীরকম, আলফা এখানে ক্ষেত্রে কি হয়, মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়, আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, কী হয়, সরি আলফা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি হচ্ছে। আলফা গামাটা সমান কিন্তু বিটা সমান নয়। বিটাটা কি, বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি ছাড়া যে কোনো হতে পারে, বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা অনেকে ভুল লিখে যে বিটা ইজিক্যাল টু 120 ডিগ্রি লিখে দেয়, কিন্তু না, বিটা কিন্তু 90 ডিগ্রি ছাড়া যে কোনো হতে পারে, 91 ডিগ্রিও হতে পারে। উদাহরণটা কি, উদাহরণটা দেখো, যেহেতু মনোক্লিনিক নামের সঙ্গে মনে রাখবে, মানে নামটা কি, মনোক্লিনিক সালফার, কি মনোক্লিনিক সালফার আর সোডিয়াম কার্বনেট, মনে থাকবে মনোক্লিনিক সালফার সোডিয়াম কার্বনেট, মনোক্লিনিক সালফার এবং সোডিয়াম Na2CO3, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এবারে কি এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে কি হচ্ছে না, এর ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাঙ্গেলটা কী হচ্ছে, অ্যাঙ্গেলটা কিন্তু প্রত্যেকটাই অসমান এবং প্রত্যেকটাই 90 ডিগ্রির সমান নয়, সব থেকে আনসিমেট্রিক বলা হয় এটাকে। আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা সব থেকে আনসিমেট্রিক স্ট্রাকচার বলা হয় ট্রাইক্লিনিককে, মানে সব কিছুই অসমান। এর উদাহরণটা কি, এর উদাহরণটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এর উদাহরণটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, কি বললাম, পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2O7, আর কি ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট 5H2O, তাহলে K2Cr2O7 আর ব্লু ভিট্রিয়লটা কি, কপার সালফেট CSO4, 5H2O, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর ব্লু ভিট্রিয়ল, এই দুটো হচ্ছে ট্রাইক্লিনিকের মধ্যে পড়ছে। সবগুলো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কি হয়। প্রথমে কি বললাম যে ঘনকাকার ক্ষেত্রে, ঘনকাকারের ক্ষেত্রে বা কিউবিকের ক্ষেত্রে কি হয়, A ইজিক্যাল টু B ইজিক্যাল টু C হচ্ছে, আর আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি হচ্ছে। উদাহরণটা কি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, হিরক আর কপার, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা কি, এরপরে হচ্ছে চতুস্থলকীয় বা টেট্রাগোনাল, চতুস্থলকীয় বা টেট্রাগোনাল। এক্ষেত্রে কি হচ্ছে, A ইজিক্যাল টু B নট ইকুয়াল টু C হচ্ছে, এবং আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। এর উদাহরণটা কি, সাদা টিন হচ্ছে, আর হচ্ছে TiO2 এবং CaSO4। আর 3 নম্বরটা কি, 3 নম্বর হচ্ছে ষড়তলীয়। ষড়তলীয়র ক্ষেত্রে কি হয়, A ইজিক্যাল টু B নট ইকুয়াল টু C হচ্ছে, কিন্তু
এক্ষেত্রে হেক্সাগোনালের ক্ষেত্রে কী বলেছিলাম, আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয় এবং গামা ইজিক্যাল টু 120 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আর উদাহরণটা বুঝতেই পেরেছো, উদাহরণ হচ্ছে হেক্সাগোনালের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, বরফ, PbI2 এগুলো হচ্ছে। আর রম্বোহেড্রালের ক্ষেত্রে কী হয়, আর রম্বোহেড্রালের ক্ষেত্রে হচ্ছে তোমার যে কিউবিকের স্পেশাল কেস A ইজিক্যাল টু B ইজিক্যাল টু C এবং আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। উদাহরণটা হচ্ছে ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বনেট, AgS বা সিনাবার, আর সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, আর হচ্ছে অর্থরম্বিকটা কি, অর্থরম্বিক হচ্ছে দেখো, অর্থরম্বিকটা হচ্ছে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C এবং A আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে উদাহরণটা কি, এটা হচ্ছে রম্বিক সালফার। প্রথমে রম্বিক সালফার, পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট। কি রম্বিক সালফার, পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, আরও অনেক আছে, তোমরা এই তিনটে মনে রাখবে। আচ্ছা, তারপরে মনোক্লিনিকটা কি, মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়, A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C হচ্ছে, আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রেও A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, কিন্তু মনোক্লিনিকের ক্ষেত্রে কী হয়, আলফা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি এবং বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কী হয়, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সবগুলোই অসমান 90 ডিগ্রির। এবার উদাহরণটা কি, মনোক্লিনিকের ক্ষেত্রে মনোক্লিনিক সালফার, সোডিয়াম কার্বনেট। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কি হয়, পটাশিয়াম ডাইক্রোমেট এবং ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, দেখো এটার রিলেটেড যেগুলো করালাম, এটা রিলেটেড কিছু কোশ্চেন হতে পারে। কীরকম, সব থেকে যে সিমেট্রিক স্ট্রাকচার কার হয়, কিউবিকের ক্ষেত্রে, কেন সবগুলো সমান এবং সবগুলো 90 ডিগ্রি। আর সব থেকে আনসিমেট্রিক বা সব থেকে বেশি অপ্রতিসম স্ট্রাকচারটা কী হয়, ট্রাইক্লিনিক। কেন না, এর সবগুলোই অসমান এবং সবগুলো কোণ, সবগুলো বাহু সমান, সব কেউই 90 ডিগ্রির সঙ্গে সমান নয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখব যে ইউনিট সেল তো আমরা জানলাম যে ইউনিট সেল আমরা 7 রকমের হচ্ছে, কিন্তু ব্র্যাভেস ল্যাটিস যেটাকে বলছি, সেই ব্র্যাভেস ল্যাটিসটা কি, এটা কি না, দেখো 4টি যে বিভিন্ন ধরনের একক কোষ আছে, কি 4টে কি কি, সরল, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক, 4টি একক কোষ এবং 7 রকমের যে কেলাস রয়েছে তাদেরকে সমন্বয় করে 14 রকমের ল্যাটিস পাওয়া যায়। কি 14 রকমের ল্যাটিস পাওয়া যায়। সেই 14 রকমের ল্যাটিসগুলোকে আমরা বলছি কি, ব্র্যাভেস ল্যাটিস। কি 4 রকমের যে ইউনিট সেল আর 7 রকমের ক্রিস্টাল, ঠিক আছে, 7 রকমের ক্রিস্টাল, এগুলোকে একত্র করে আমরা কি পাচ্ছি, কম্বাইন করে 14 রকমের ল্যাটিস পাচ্ছি। এটাকে আমরা বলছি কি, ব্র্যাভেস ল্যাটিস। ঠিক আছে, কেন এই নামটা হলো, এই নামটা কেন হলো না, এগুলোকে ব্র্যাভেস ল্যাটিস বলা হয় কেন না, বিজ্ঞানী অগাস্টি ব্র্যাভেস, কি নাম, অগাস্টি নামটা ভালো করে লক্ষ্য করো, অগাস্টি নামটা নাও করলে হবে, কিন্তু ব্র্যাভেস বানানটা লক্ষ্য করো। কি অগাস্টি ব্র্যাভেস, তিনি এটি আবিষ্কার করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এটা হয়েছে। এবং এই 14টি যে ব্র্যাভেস ল্যাটিসের মধ্যে 7টি কিন্তু সরল, 7টা কি এর মধ্যে, 7টা হচ্ছে সিম্পল বা সরল। ঠিক আছে, আর 3টি কি, 3টা হচ্ছে দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড, আর 2টো হচ্ছে প্রান্তকেন্দ্রিক, 2টো হচ্ছে এন্ড সেন্টার। ঠিক আছে, আর 2টো হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার, 2টো হচ্ছে ফেস সেন্টার। তাহলে দেখো 14টা হচ্ছে কিনা, 7 3 10, 2 12, 2 14, তাহলে এটা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ব্র্যাভেস ল্যাটিস। ঠিক আছে, এবারে আমরা ছবির মাধ্যমে দেখব যে কোনটাকে কি বলছে। দেখো ভালো করে এটা মনে রাখবে। প্রথমে আমরা আসছি যে ঘনকের ক্ষেত্রে বা কিউবিকের ক্ষেত্রে কি হয়, ঘনকের ক্ষেত্রে কি কি থাকে, কি কি ধরনের ব্র্যাভেস থাকে। ঘনকের ক্ষেত্রে থাকে সিম্পল, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক, সরল প্লাস দেহকেন্দ্রিক প্লাস পৃষ্ঠকেন্দ্রিক। ঠিক আছে, আচ্ছা এরপরে কি অর্থরম্বিক,
অর্থরম্বিকের ক্ষেত্রে কি কি হয়? অর্থরম্বিকের ক্ষেত্রে অর্থরম্বিক এমন একটা ল্যাটিস, ঠিক আছে, অর্থরম্বিক এমন একটা ল্যাটিস ক্রিস্টাল যেটাতে কি হয় 4 রকমেরই দেখতে পাওয়া যায়। 4 রকম কি কি? সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক প্লাস প্রান্তকেন্দ্রিক। শর্টে লিখছি, দেহ, পৃষ্ঠ, প্রান্ত, এই 4 রকমের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে হচ্ছে টেট্রাগোনালের ক্ষেত্রে কি হয়? টেট্রাগোনাল, টেট্রাগোনালের ক্ষেত্রে 2 রকম হয়। কি কি হয়? যে 2 রকমটা হচ্ছে, একটা হচ্ছে সরল, একটা দেহকেন্দ্রিক। সরল প্লাস দেহ, এটা 2 রকম হচ্ছে। আর যেটা মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়? মনোক্লিনিকের ক্ষেত্রেও 2 রকম হয়, একটা হচ্ছে সরল কিন্তু প্রান্তকেন্দ্রিক। সরল আর মনোক্লিনিকের ক্ষেত্রে হচ্ছে সরল প্লাস প্রান্তকেন্দ্রিক। এখানে 2 হচ্ছে, তাহলে কটা হলো? 4 3 7 4 11, 11 হচ্ছে। এখনও 3টে, কোথায় কোথায় হবে? ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল আর রম্বোহেড্রাল। ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, এগুলো সবগুলো একটা একটা করে, এই করে 14টা। কী কী? একটা ট্রাইক্লিনিকে যে একটা, সেটা হচ্ছে সরল, ঠিক আছে, এটাও সরল। 3টেই হচ্ছে সরল, এটা হচ্ছে সরল আর এটা হচ্ছে সরল, ঠিক আছে। তাহলে আবার বলছি, ভালো করে এটা শোনো। সিম্পল মানে ঘনকের ক্ষেত্রে 3টে হয়, একটা সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক। অর্থরম্বিকের ক্ষেত্রে কি হয়? 4টে হয়, সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক এবং অর্থরম্বিক হয়। আর কি টেট্রাগোনালের ক্ষেত্রে 2টো হয়, সরল আর দেহকেন্দ্রিক। আর যেটা মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়? সরল এবং প্রান্তকেন্দ্রিক। আর ট্রাইক্লিনিকে একটা সরল, আর টেট্রাগোনালেও একটা হয়, আর রম্বোহেড্রালেও একটা হয়। তাহলে এই 14 রকমের কিন্তু হচ্ছে ব্রাভিস ল্যাটিস। বুঝতে পেরেছো? আজকে রিলেটেড কতগুলো প্রশ্ন তোমাদের দিচ্ছি, এগুলো তোমরা উত্তর করো তো কী হয়। প্রথম কোশ্চেনটা বলেছে যে কোন ধরনের কেলাসের ক্ষেত্রে একে কি আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়? কোন কোন কেলাসের ক্ষেত্রে এটা হয়? কার কার ক্ষেত্রে হয়? আমরা জানি যে কিউব যেটা ঘনকের ক্ষেত্রে হয়। আর কার ক্ষেত্রে হয়? টেট্রাগোনাল। আর কি হয়? অর্থরম্বিক, এগুলোর ক্ষেত্রে হয়। আর আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি সবগুলোই অসমান কার ক্ষেত্রে হয়? সবগুলো হয় ট্রাইক্লিনিকের ক্ষেত্রে। বলেছিলাম সব থেকে লাস্টে ট্রাইক্লিনিক, সবগুলোই অসমান হচ্ছে। আর 2 নম্বর প্রশ্ন কি? কার ক্ষেত্রে সরল দেহ এবং কোন ক্লাসের ক্ষেত্রে সরল দেহ, পৃষ্ঠ এবং প্রান্ত কেন্দ্রিক একক কোষ দেখতে পাওয়া যায়? কার ক্ষেত্রে 4টাই দেখতে পাওয়া যাবে? কার ক্ষেত্রে হবে না? এটা হচ্ছে অর্থরম্বিকের ক্ষেত্রে হয়, 4 রকমই দেখতে পাওয়া যায় অর্থরম্বিক। আর সরল দেহ, পৃষ্ঠ, এই 3টে কার ক্ষেত্রে দেখা যায়? এই 3টে হচ্ছে ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা মনে রাখবে। এইবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ঘনকাকার কেলাস দেখা যায় এরকম একটি মৌল এবং একটি যৌগের উদাহরণ দাও। একটা মৌল এবং একটা যৌগ, তাহলে মৌল কি হবে? যদি বলে মৌল এবং যৌগ, ঘনকাকার কেলাস দেখা যায় মৌলের নাম কি? মৌল কি? কপার হবে। কপার একটা মৌল ধরতে পারি, যেহেতু ধাতু, কপার হবে, বলেছি আগে। আর যৌগ কি হবে? যৌগ তো অনেক আছে, সোডিয়াম ক্লোরাইড হবে, পটাশিয়াম ক্লোরাইড, NaCl, যা করিয়েছি তার মধ্যেই এগুলো হয়ে যাচ্ছে। আর হেক্সাগোনালের ক্ষেত্রে কী হবে? হেক্সাগোনালের যদি মৌল বলা হয়, কোন মৌলের ক্ষেত্রে হেক্সাগোনাল কেলাস দেখা যায় এবং কোন যৌগের ক্ষেত্রে হেক্সাগোনাল দেখা যায়, সেটা কি? মৌল যদি হয় কী হবে? মৌল কিন্তু ভালো করে বলো কী হবে? গ্রাফাইট। গ্রাফাইট মানে কি? কার্বনের মৌল, তাহলে মৌল হবে গ্রাফাইট। ব্যাকেটে কার মৌল? সি, কার্বনের মৌল, বা কার্বন লিখতে পারো। আর যৌগটা কী হবে? যৌগ তো অনেক আছে, হেক্সাগোনাল কী হবে? যৌগ মনে করে জিঙ্ক অক্সাইড হবে, বরফ হবে, জিঙ্ক অক্সাইড, ZnO, কঠিন জিঙ্ক অক্সাইড, বা
বরফ, ঠিক আছে, বরফ একটা হেক্সাগোনালের মধ্যে পড়ছে। তাহলে এগুলো আজকের ছিল এই এটুকুই। আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী নেক্সট টপিক নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই টপিক নিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।